প্রণয়ের সাতফোড়ন পর্ব 16। মায়া যেন কোনোভাবেই কিছু জানতে না পারে, ওর যেন কোনো কিছুতেই বিন্দু পরিমাণও সন্দেহ না হয়। ও কিন্তু প্রচণ্ড চালাক, আর এখনও নীরব ঘাতকে পরিণত হয়েছে। একটু এদিক ওদিক হলেই মেয়েটা সব জানতে পেরে যাবে। আমি ওকে মরে গেলেও কিছু জানাবো না, তবে ওই যেন কিছু কখনো জানতে না পারে। মেয়েটা এসব জেনে শুধু শুধু কষ্ট। এরই আগে হঠাৎ করেই তার দিদুন কথা থামিয়ে পেছন ফিরে বলল, কে? মায়া, তুমি কি রুমে আছো? মায়া তাড়াতাড়ি করে পেছন দিকে পা বাড়িয়ে দরজার কাছে চলে গেল। এদিকে তার দিদুন বারান্দা থেকে বেরিয়ে রুমে এসে দেখল মায়া দরজার কাছ থেকে তার দিকে এগিয়ে আসছে। মায়া এই কাজটা এই কারণেই করলো, যাতে করে তার দিদুন মনে করে সে এই মুহূর্তে রুমে প্রবেশ করেছে। তবে মায়া নিজেও এখনও সন্দিহান, কেননা তার দিদুন প্রচণ্ড চতুর প্রকৃতির। এই না তার চালাকি বুঝে ফেলে, তবুও সে নিজেকে সর্বোচ্চ স্বাভাবিক রেখে সামান্য মুচকি হেসে বলল, দিদুন কি করছো? খাবার রেডি আছে, চলো খেয়ে নেই। তার দিদুন তাকে সামান্য সময় ধরে দেখে নিয়ে মুচকি হেসে বলল, হ্যাঁ চলো, ওই একটু তোমার বারান্দাটা দেখছিলাম, ভালোই আলো বাতাস আসে মনে হয়। মায়া ছোট করে মুচকি হেসে উত্তর দিল, হুম। এরপর মায়া আর কিছু না বলে পেছন ফিরে ড্রয়িং রুমের দিকে চলতে লাগলো। তবে সাথে সাথে এমন মনের আন্দাজে ভেবে নিল যে তার দিদুন সে পেছন ফিরতেই ফোনটা খুব কৌশলে কেটে দিয়েছে। এটা ভাবতেই মায়া বাঁকা হাসি হাসল। তার এই চতুরতার প্রতিভাটা হয়তো তার দিদুনের কাছ থেকেই এসেছে, অথচ তার সেই দিদুনই তাকে পাত্তা না দিয়ে মিথ্যা ঢাকার চেষ্টা করলো। মায়া ডাইনিং টেবিলে রাখা খাবারগুলো সে তার দিদুনের প্লেটে সার্ভ করছে। এরই মাঝে তার দিদুন হাসি খুশি মুখে সেখানে গেল। মায়া মুচকি হেসে তার দিদুনকে বসতে বলে সেও বসে পড়ল। তারা দুজনেই ধীরে ধীরে খাবার খাচ্ছে, কারো মাঝে কোনো কথা নেই, শুধু দুজনের মাঝে মুচকি হাসি বিরাজ করছে। মায়া বিষয়টিকে স্বাভাবিক করতে বলল, আমাকে না জানিয়েই আমার এখানে এসেছো ভালো কথা, কিন্তু কয়েক মাসের আগে যাওয়ার চিন্তা করলে কিন্তু তা হবে না। মায়ার দিদুন অবাক সুরে ভারিক্কি গলায় বলল, পাগল হয়েছিস নাকি? আমি থাকবো তাও কয়েক মাস, সপ্তাহখানেক পরেই চলে যাচ্ছি। মানে কি? মানে আবার কি? ঈদের আর কয়েকদিন আছে, খেয়াল আছে? আর 9 দিন। তবে সেটা কথা নয়, তুমি ওখানে গিয়ে ঈদ করবে ভালো কথা, কিন্তু আমি যে এখানে একা একা ঈদ করব সেটা একবারও ভাবলে না? তোমার কি মনে হয় আমি এখানে কোনো উদ্দেশ্য ছাড়াই এসেছি? মাথা নিচু করে খাবার খেতে কথাটা বলল ইয়াসমিনা। এদিকে মায়া তার দিদুনের দিকে তাকিয়ে তার কথার উদ্দেশ্য বুঝে গিয়েছে, তাই সাথে সাথেই বলল, দিদুন, আমি বলেছিলাম আমি আর ওই বাড়িতে ফিরবো না। ইয়াসমিনা চৌধুরী নিচ থেকে মাথা উঁচু করে মায়ার দিকে তাকিয়ে বলল, এটা কেমন কথা মায়া? জানি তুমি এটা বলছিলে, কিন্তু এসবের তো কোনো মানে নেই। তোমার মা তো আর ওই বাড়িতে থাকে না, তাহলে ওই বাড়িতে যেতে কি সমস্যা মা? দিদু, দেখো মায়া, আমি জানি তুমি অনেক বুঝদার মেয়ে। অন্যের কর্মের ফলের জন্য তুমি কেন নিজের বাড়ি ছাড়বে? যার ছাড়ার কথা সে ছেড়ে দিয়েছে, তাহলে কথাই শেষ। আর এবার শুধু তোমাকে নিয়ে যাব না, বরং আমার আরও একজনকে নিয়ে যাব। কে? শুভ্রকে। কাল ওকে বাসায় আসতে বলো, তারপর এবার ঈদে তোমাকে আর ওকে নিয়ে বাড়ি যাব। ছেলেটাকে কত বছর হলো দেখি না। আচ্ছা, তুমি তো বললে ও নাকি একাই দেশে থাকে, তাহলে সেহরাব আর ঋতু এখন কোথায় থাকে? হঠাৎ করে মায়ার মনে হলো তাদের বিদেশে থাকার কথাটা বলে দিক ইয়াসমিনাকে, কিন্তু কেন যেন তা না করেই হুট করে বলে ফেলল, দিদুন, আঙ্কেল আন্টির
কথা তো জানি না। শুভ্র ভাইয়া এই ব্যাপারে কিছু বলতে চাইনি, সত্যি কিছু বলেনি? না। হ্যাঁ। আচ্ছা দিদুন, তোমাকে কিছু জিজ্ঞেস করার ছিল, বলো। সেই দিন শিহাব আঙ্কেল আর বাবার মাঝে কি হয়েছিল? এটা কি প্লিজ বলা যায় না? তখন তো ছোট ছিলাম, কিন্তু এখন তো দাদি নাতির কাছে নাতি নাতনিরা সব সময় ছোটই থাকে। মাঝে মায়া বুঝে গিয়েছে তার দিদুন আর এই বিষয়ে কিছু বলবে না, না হলে তার কথার উল্টো পিঠে এমন উত্তর দেওয়াটা তার দিদুনের সাথে মানায় না। মায়া আর কিছু বলল না, বরং খাবারের দিকে মনোযোগ দিল। এরই মাঝে তার দিদুন বলতে লাগলো, সব জিনিস জানতে নেই মায়া, কিছু বিষয় অজানা থাকাটাই ভালো। এরপর আর কারো মাঝে কোনো কথা হলো না। খাবার খাওয়া শেষে মায়া দিদুন মায়াকে বলল, আমি এখন ক্লান্ত মায়া, জেগে থাকার আর এনার্জি নেই। অনেক গল্প বাকি রয়েছে, সেগুলো নয় কালকে করব। মায়া মুচকি হেসে উত্তর দিল, ঠিক আছে দিদুন, গুড নাইট। গুড নাইট মাই ডিয়ার। এরপর ইয়াসমিনা মায়ার পাশের রুমটায় চলে গেল ঘুমানোর জন্য, আর মায়া চলে গেল তার রুমে। এরপর আগে কিছুক্ষণ ভাবনা চিন্তায় বসে পড়ল। তার দিদুন তার কাছ থেকে অনেক কিছু লুকাচ্ছে, এটা তো শিওর, কিন্তু এমন কি আছে যা তাকে জানানো যাবে না? আর যাই হোক, এই সব বিষয়ে আর দিদুনকে জানানো যাবে না। তখন দেখা যাবে এই রহস্যের দরজা হয়তো দিদুনই বন্ধ করে দিতে চাইবে। সে কখন কি করে তা তো ভাবনা চিন্তারই বাহিরে। যা করার সব নিজেদেরকেই করতে হবে। এরপর কিছুক্ষণের জন্য পড়তে বসে গেল। তার দিদুন যখন বলেছে তাকে বাড়িতে নিয়ে যাবে, তাহলে তো নিয়েই যাবে। আর এই চক্করে পড়াশোনা গোল্লায় যেতে দেওয়া যাবে না। ঈদের আগেই কিছু পড়া শেষ করতে হবে। এদিকে আবার আর 3-4 দিনের মধ্যেই হয়তো ভার্সিটি বন্ধ হয়ে যাবে। অনেকক্ষণ পড়াশোনার পর মায়া ঘুমাতে চলে গেল। এদিকে তার দিদুনও এখন গভীর ঘুমে। ভদ্র মহিলা ভোর 6টা ওঠা আর তাড়াতাড়ি ঘুমানোর ভালো অভ্যাস রয়েছে। সেই অভ্যাসটা এখন মায়ারও হয়ে গিয়েছে। রাত বাজে 12টা। সানায়া তার রুমের দরজা লাগিয়ে মনের সুখে সাদাপের সাথে ফোনে ঝগড়া চালিয়ে যাচ্ছে। সাদাপ আর তার মাঝে প্রণয়ের কথা তো দূরে থাক, শুরু থেকে শেষটা পুরোটাই হয় ঝগড়া দিয়ে। যদিও এই ঝগড়া কোনো সিরিয়াস বিষয় নিয়ে নয়, বরং সাদাফি সানায়াকে ভালো মন্দ জিজ্ঞেস না করে বিভিন্নভাবে রাগানোর জন্য ওকে উস্কানিমূলক কথা বলে। আর এতেই সানায়া রেগে যে বোম। বেচারি বুঝতেই পারে না যে সাদাব মজা নেওয়ার জন্য এই কাজগুলো করে। প্রতিদিন 12টার পর থেকে তাদের ফোন আলাপ শুরু হয়, আর শেষ হতে হতে প্রায় 3টা-4টা, কখনো ভোর হওয়া পর্যন্ত। অথচ এই পুরো সময়টাই কিনা ঝগড়া দিয়েই চলে। সাদাব ছেলেটা যেখানে সব সময় নিয়মাবর্তিতার মধ্যে দিয়ে চলতো, সেই সাদাফি কিনা এখন সঠিক সময়ের ঘুম ছেড়ে দিয়ে রাত জেগে জেগে প্রিয়সীকে রাগিয়ে মজা নেয়। সাদাফের পুরো জীবনটাই পরিবর্তন হয়ে যাচ্ছে শুধুমাত্র এই এক নারীর কারণে। কি আছে তার মাঝে? দেখতে অসাধারণ রূপবর্তী হলেও তো মোটেও সাদাবকে আকৃষ্ট করেনি। গুণ তো তার মাঝে নেই বললেই চলে। তাহলে এমন কি আছে যার জন্য সাদাব এত মেয়ে থাকতে এই মেয়ের জন্য পাগল হলো, যার সাথে পাগলামো কথা না বললে তার সারাদিন ভালো কাটে না, ঘুম হয় না রাতের, পরক্ষণেই মনে হয় ও হ্যাঁ, আছে তো একটা গুরুত্বপূর্ণ বিষয়, তা হলো ওর পাগলামো, ছেলে মানুষই আর ঝগড়া করার জন্য বোকা বোকা কিছু পয়েন্ট। প্রতিবারই ঝগড়ার সময় যখন ফোনের ওপাশ থেকে সানায়া চিল্লাতে থাকে, এদিকে সাদাব তখন এসব ভেবেই মুচকি মুচকি হেসে যায়। সাদাব যেমনই হোক না কেন, সে নীরব স্বভাবের। রুমের ভেতর সারা রাত কথা বললেও সেই আওয়াজ
বাহিরের কেউ শোনার উপায় নেই। কিন্তু সানায়া তো পুরো ভিন্ন ধর্মীর, এমনিতেই তার হুঁশ আক্কেল একটু কম, আর আগের মাথায় তো সে পারলে দুনিয়াতেই থাকে না। সানায়া ভাবে তাদের বিষয়ে হয়তো কেউ জানে না, অথচ তার পাশের রুমে থাকা হিমা প্রতি রাতে তাদের এই ঝগড়া শুনতে পায়। সানায়া ভাবে হিমা হয়তো ঘুমিয়ে পড়ে 12টার আগেই, অথচ এদিকে হিমা সানায়ার এই ছেলে মানুষই কথা শুনতে শুনতেই ঘুমের দেশে পাড়ি দেয়। আর তার আগে বালিশে মুখ চেপে সানায়ার ছেলে মানুষই কথা শুনে হাসতে থাকে। আজও তাদের নিত্যদিনের অভ্যাস অনুযায়ী কর্ম শুরু হয়ে গিয়েছে। রাত 12টা ফোন দিয়ে প্রথমে সাদাব জিজ্ঞেস করলো, কি খবর? হাইড্রোজেন সানাইড। এতেই সানায়ার মেজাজ কিছুটা খারাপ করে বলল, আমি সানায়া, এসব ফালতু পদার্থ না, ভালো কিছু বলার থাকলে বলো, না হলে ফোন কাটছি। আজ আমি ঠিক করেছি, যত যাই হোক তোমার কথায় ঝগড়া করব না, প্রয়োজনে ফোন কেটে দেব। সাদাব শব্দহীনভাবে হেসে বলল, ওরে বাবা, ম্যাডাম দেখি পুরে প্রস্তুতি নিয়ে এসেছে। তবে আপনি যে প্রতিদিন আমার সাথে ঝগড়া করেন এটা তো মানলেন, তার মানে আপনি স্বীকার করেছেন আপনি ঝগড়াটে। মোটেও না, আমি বলিনি আমি ঝগড়াটে। 1 মিনিট, তার মানে তুমি বলতে চাচ্ছ আমি ঝগড়াটে? আরে আমি কখন বললাম? এটা তো তুমিই বললে। বলবো না আমি, কথা রাখলাম আমি ফোন। আরে 1 মিনিট, ফোন কাটছো কেন? আমি তো একটু মজা করছিলাম। আচ্ছা এবার সিরিয়াস কথা বলি, ওকে? যা বলার তাড়াতাড়ি বলো। আচ্ছা শোনো, আমি না বিয়ে করব। আমি তো বলেছি আমার বাবা এখন আমাকে বিয়ে দিবে না, আগে পড়াশোনা কমপ্লিট হোক তারপর। আরে আমি তোমার কথা কখন বললাম? সানায়া একটু কপালে ভাঁজ ফেলে বলল, মানে? সাদাব মুচকি হেসে বলল, মানে আবার কি? তুমি বাদে আমার তো আরও 3টে বিয়ে করার জায়েজ আছে। এখন তো তোমার বড়লোক বাপ তোমার বিয়ে দেবে না, তাই বাকি বিয়েগুলো করে ফেললাম আর কি। এবার কিন্তু সত্যি বেশি হয়ে যাচ্ছে। আমিও সেটাই ভাবছিলাম। সত্যি বলছি, আমি কিন্তু তোমাকে আমার বড় বই বানাতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো বললে তোমার বড়লোক বাবা নাকি বিয়ে করতে হবে না আমায়, আমার জন্য বসে থাকবে কেন? বাকি 3টে যখন খুঁজে নিয়েছিস তাহলে আরও একটা খুঁজে নে, তারপর সবগুলোকে একসাথে বিয়ে কর, তাহলে তোর ফরজ কাজ একবারই হয়ে যাবে। সাদাপের এসব কথা শুনে যেন প্রচণ্ড হাসি পেল, কিন্তু তা কন্ট্রোল করে আবারও বলতে লাগলো, আরে রেগে যাচ্ছ কেন? আগে আমার কথা শোনো, আমার কাছে একটা আইডিয়া আছে। ধরো আমি এখন 3টে বিয়ে করে ফেলি, তারপর তোমাকে যখন বিয়ে করব তখন সব বউগুলোকে তালাক দিয়ে দেব, তারপর তোমাকে বিয়ে করার পর সেই 3জনকে আবারও বিয়ে করে ফেলবো, তাহলে তখন তুমি বড় বউ হয়ে যাবে। ভাবতে পারছো আমার সংসারের বড় বউ হবে তুমি? তোমার লেভেলটা কই থাকবে ভেবে দেখো একবার। জাহান্নামে যা তুই, জাহান্নামে। খবরদার আর আমাকে ফোন করবি না। আমি ফোন রাখলাম। আরে দাঁড়াও, চলে যাচ্ছ ভালো কথা, কিন্তু নিজের হবু স্বামীকে কেউ এভাবে তুই বলে সমর্থন করে? কিসের স্বামী? তোর সাথে আমার কবে বিয়ে হয়েছে? আমি তোর কবেকার বউ? না আমি তোর বউ আছি, না কখনো হব, বুঝতে পেরেছিস? ও আচ্ছা, আমাকে স্বামী হিসেবে মানো না ঠিক আছে, কিন্তু ভার্সিটির সিনিয়র হিসেবে তো মানো। তাহলে ভার্সিটির সিনিয়রকে এভাবে তুই সমর্থন করার ফল কি হবে ভেবে দেখেছ? ও তাই নাকি? তা এই আমার কেমন ভার্সিটির সিনিয়র যে কিনা রাত বিরাতে জুনিয়রদেরকে ফোন দিয়ে আজাইরা পেঁচাল পারে? নিশ্চয় এই সিনিয়রের ক্যারেক্টারে সমস্যা আছে। একে তো তুই কেন পারলে হাই হিল দিয়ে বাড়ি দিতে হবে, তাই না? এগুলোই মূলত তাদের নিত্যদিনের
ফোন আলাপ। এমন কোনো রাত নেই যে তারা এসব ছোটোখাটো ঝগড়া ছাড়া রাত পার করেছে। এদিকে সাদাব তো এই সব বিষয়গুলোতে খুব মজা নিতে পারে, কিন্তু অন্যদিকে বেচারা সানায়া রেগে অবস্থা বেহাল বানিয়ে ক্লান্ত হলেও আবারও এই একই যুদ্ধে নেমে পড়ে। ভোর 5টা, এইমাত্র ফজরের আজান দিয়েছে। চারপাশে এখনো অন্ধকার, সূর্যের আলো ফুটতে আরও অনেক দেরি। কাল মায়া আগেভাগেই ঘুমিয়ে গেলেও রাতে নানা চিন্তা করতে গিয়ে ঘুমাতে প্রায় অনেক সময় চলে যায়, তাই আর আজ আজানের আগে উঠতে পারেনি। এদিকে ইয়াসমিনা চৌধুরী আজানের অনেক আগেই উঠে তাহাজ্জুদ পড়ে এরপর ফরজের নামাজ শেষ করেছে। এখন ভাবছে মায়াকে ঘুম থেকে ডেকে তুলবে। তিনি মায়ার রুমের দিকে যেতে যেতেই হঠাৎ করেই রুমে যায় কলিং বেলের আওয়াজ শুনে। সে প্রচণ্ড অবাক হয় এই ভেবে যে এই সময়েও শহরে কেউ কারো বাসায় আসতে পারে। গ্রামের বাড়ি হলে না হয় ভিন্ন কথা, কে এসেছে তাই দেখার জন্য তিনি দরজার কাছে গিয়ে লুকিং গ্লাসে তাকাতে গেলেই এবার দরজার ওপাশে থাকা ব্যক্তিটি কলিং বেলে না চেপে দরজার শব্দ করল। তিনি আরেকটু চমকে উঠল। তার একবার মনে হচ্ছে দরজাটা কি খোলা উচিত হবে নাকি মায়াকে ডাকবে। তারপর ভাবতে লাগলো, এতে এত ভাবনা চিন্তার কি আছে, সরাসরি দরজা খুলে ওপাশে থাকা ব্যক্তিটিকে দেখলেই তো হয়। যেই কথা সেই কাজ। তিনি আর আগে পিছে না কি হবে তা না ভেবেই দরজা খুলে দিল। সাথে সাথে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটিকে দেখে বলল, আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আন্টি, আপনি কে? আমি আসলে মায়ের কাছে এসেছিলাম, সেটা তো বুঝতেই পেরেছি, কিন্তু তুমি? এক সেকেন্ড, মিস্টার সিক্ত। বেচারা এত সকালে এসেছিল মায়াকে বিরক্ত করতে। সিক্ত জানে মায়া ভোর সকালেই ঘুম থেকে উঠে পড়ে, আর তার এই অভ্যাসের কারণ এখন সেও সকাল সকাল উঠে পড়ে। কিন্তু এখানে এসে মায়ার জায়গায় এই ভদ্র মহিলা। না না, তার একবার মনে হচ্ছে এনাকে ভদ্র মহিলা বলা উচিত, আবার মনে হচ্ছে বৃদ্ধা বলা উচিত। সে যেটাই হোক, হঠাৎ মায়ার জায়গায় ইয়াসমিনাকে দেখে বেচারা কি করবে বুঝতে পারছে না। কালকেও তো সন্ধ্যার পর্যন্ত মায়া তার সাথে ছিল, কই তখন কিছু বলেনি সে। তার বাসায় কেউ এসেছে, তাহলে ইনিকে মায়ার দিদুন নাকি? এটা ভাবতেই সিক্ত যেন প্রচণ্ড অবাক হচ্ছে। মায়ার দিদুনকে তো ইয়াং কেন মনে হচ্ছে? ওর মা হলে না হয় বিষয়টি ঠিক হতো। পরক্ষণেই আবার নিজেকে ধমকে বলতে লাগলো, কি আবোল তাবোল চিন্তা করছিস? এসব কি করবি সেটা বল। এই ভোর সকালে তুই কোনো মেয়ের বাসায় এসেছিস, তাও কোনো দরকার ছাড়া, আর তোর সামনে এখন মেয়ের গার্জিয়ান। এখন কি তাকে এটা বলবি যে তুই তাদের মেয়েকে এই ভোর সকালে বিরক্ত করতে এসেছিস? সিক্তর চিন্তা ভাবনার মাঝেই ইয়াসমিনা আবারও বলল, কিছু বলছো না যে? ইয়াসমিনের কথায় ধ্যান ভাঙতেই সিক্ত নিজেকে যথেষ্ট স্বাভাবিক করে ভারিক্কি কণ্ঠে বলল, জি আমি সিক্ত, কিন্তু আপনি আমার নাম কিভাবে জানলেন? আর আপনি কে? ঠিক চিনতে? সিক্তর কোনো কথার উত্তর না দিয়েই তিনি বলল, এত সকালে মায়ের কাছে কি কোনো আর্জেন্ট দরকার আছে? ইয়াসমিনার ভারিক্কি কণ্ঠের কথা শুনে সিক্ত একবার ঢোক গিলল, আর মনে মনে ভাবল, এই দিদুন দেখছি মায়ার মতোই। অন্য দাদি নানি হলে যা হয় ম্যানেজ করে কেটে পড়তাম, কিন্তু এনাকে কিভাবে ম্যানেজ করব? কিন্তু সিক্ত তার চিন্তা ভাবনার কোনো প্রভাব তার চেহারায় না ফেলিয়ে শির দ্বারা সোজা করে ভারিক্কি কণ্ঠে বলল, আমি সামনের ফ্ল্যাটেই থাকি, আর আমি মায়ার ভার্সিটির সিনিয়র। ভার্সিটি রিলেটেড কিছু ইম্পর্ট্যান্ট রিকোয়ারমেন্ট ছিল, তাই এসেছিলাম। মায়া কি এখনো ঘুমাচ্ছে? তাহলে আমি এখন চলে যাচ্ছি। ও জেগে উঠলে বলে দিয়েন যে আমি এসেছিলাম।
আন্টি আসি তাহলে। আসসালামু। দাঁড়াও, এত ব্যস্ত হচ্ছ কেন? বেচারা সিক্ত পুরোপুরি না বুঝতে পারলেও কিছুটা ধারণা করে ফেলেছে যে এই ইয়াসমিনা আসলে ঠিক কোন প্রকৃতির। আর যাই হোক, ইনি যদি মায়ার দ্বিগুণ, হয়তো তিনি মায়ার চেয়েও দ্বিগুণ হবে না, তার গ্যারান্টি কি? বর্তমানে এখান থেকে চলে যাওয়াটাই ভালো হবে। আর এখন কেটে পড়তে গিয়েও ইয়াসমিনার গম্ভীর চেহারা আর ভারিক্কি কণ্ঠ শুনে তার নিজেরই আত্মার পানি শুকিয়ে যাচ্ছে। সাধারণত যে কিনা বড় ছোট কাউকেই ভয় পায় না, সে আজ ইয়াসমিনার মাঝে এমন কি দেখল যাতে তার এই বেহাল অবস্থা? হয়তো তার উদ্দেশ্য খারাপ। এসব ভাবার পর পরক্ষণেই বলল, কিসের উদ্দেশ্য খারাপ? আমি কি এনার নাতনির সাথে বাজে কিছু? এত ঘাবড়ানোর কিছু নেই। কুল ব্রো কুল। সিক্ত তার মুখে গম্ভীর্যতা ফুটিয়ে রাখতে রাখতেই ইয়াসমিনা হালকা মুচকি হেসে বলতে লাগলো, আমি ইয়াসমিনা চৌধুরী, মায়ার দিদুন। তাই তুমি আমাকে দিদুনই ডাকতে পারো, আন্টি বলার প্রয়োজন নেই। জি, আমিও বুঝতে পেরেছিলাম, কিন্তু আপনাকে দেখে বোঝা যায় না। আমি মায়ার দিদুন হবেন তো দিদুন। আমি তাহলে যাই। ইয়াসমিনা মুচকি হেসে বলল, তোমার কি কোনো তাড়া আছে? না হলে বারবার এত ব্যস্ত হচ্ছ কেন? না মানে, ভেতরে এসো, গল্প আলাপ করি। সিক্ত এবার স্বাভাবিক হলো, কিন্তু কেন যেন ইয়াসমিনাকে তার অদ্ভুত লাগছে। তারপর ভাবলো, এটা মায়ার দিদুন। সে যদি অদ্ভুত হয়, তার মানে তার 14 গোষ্ঠীর অদ্ভুত হওয়া অস্বাভাবিক কিছু নয়। সিক্ত ইয়াসমিনের কথা মতো বাসার ভেতরে ঢুকে সোফায় গিয়ে বসলো। সে বসতে বসতেই ইয়াসমিনা দরজা লাগিয়ে সিক্তর কাছে এসে বলল, তুমি এখানে একটু বসো, আমি এখনই আসছি। সিক্ত শুধু ঘাড় এপাশ ওপাশ করলো। পরক্ষণের মধ্যেই ইয়াসমিনা কিচেনে চলে গেল, কিন্তু এটার সিক্তর দেখার সময় হলো না। ইয়াসমিনা তার সামনে থেকে সরতেই তার চোখ উকি দিচ্ছিল মায়ার রুমের দিকে, আর মনে মনে বলতে লাগলো, এই শাকচুন্নিটা এখনো ঘুম থেকে ওঠেনি কেন? সত্যি সত্যি মরে গিয়ে সাতচুন্নি হয়নি তো? আরে সিক্ত চুপ থাক। এই সাতচুন্নিটা তোর কথা শুনতে পেলে তো কোনো সমস্যা নেই, কিন্তু এর দ্বিগুণ শুনতে পেলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। 1 মিনিট, তুই কিছুক্ষণ পর পর এত ভয় পাচ্ছিস কেন? ব্রো, তুই সিক্ত, তুই কখনোই কাউকে ভয় পাস না। এটা তোর সাথে যায় না গাধা। তুই যেটা ইচ্ছে সেটা করবি, তাতে কারো কিছু এসে গেল তাতে তোর কি? হ্যাঁ, এমনটাই তো ছিলাম আমি, কিন্তু এই মায়া, এই শাকচুন্নির চক্করে আমার সব কিছু জ্বলে যাচ্ছে। প্রত্যেকবার ওরে শায়েস্তা করতে গিয়ে নিজের অবস্থায় 12টা বেজে যায়। ও গড, আমি এমন কেন হয়ে যাচ্ছি? আচ্ছা, আমি এরকম ছাগলের মতো চিন্তা করা কবে থেকে শুরু করলাম? সিক্তর এইসব উদ্ভট চিন্তা ভাবনার মাঝেই তার সামনে হুট করেই একটা ধোয়া ওঠা কালো কুচকুচে পানির সিরামিক গ্লাস দেখতে পেল। সেখান থেকে কড়া কফির ফ্লেভার আসছে। মুহূর্তেই তার ধ্যান ভেঙে সম্পূর্ণ বেরিয়ে এসেই বুঝতে পারল, সেই এই মুহূর্তে যেটাকে কালো পানি ভাবছিল সেটা ব্ল্যাক কফি। সিক্ত এবার উঁচু করে মাথা তুলতেই দেখল ইয়াসমিনা এক হাতে কফির গ্লাসটা তার দিকে ধরে আছে, আর অন্য হাতে আরও একটা কফির গ্লাস। সিক্ত কিছু বলার আগেই ইয়াসমিনা বলল, এটা নাও, ফ্রেশ লাগবে, সাথে গভীর চিন্তা ভাবনাটাও ফ্রেশ হবে। সিক্ত কিছুটা অবাক হওয়ার ভঙ্গিতে মনে মনে বলল, আমার মনের কথা আবার উনি শুনে ফেলেছে নাকি? না না, তা কিভাবে হয়? আমি তো সিক্তর আবারও ধ্যান ভাঙল ইয়াসমিনার কণ্ঠস্বর শুনে। সিক্ত তাকিয়ে দেখল ইয়াসমিনা তার মুখোমুখি সোফায় পায়ের ওপর পা তুলে বসে আছে, আর কফিতে একবার চুমুক দিয়েই বলতে লাগলো, ভার্সিটিতে প্রেশার একটু বেশি নাকি? জি। কফি খাচ্ছ না কেন?
জি খাচ্ছি। সিক্ত কফি খেতে গিয়েই তার মনে প্রশ্ন জাগলো, দিদুন যদি তার নাম জানে, তার মানে মায়া হয়তো তার কথা বলেছে। কিন্তু সে যে ব্ল্যাক কফি খায় এটা কিভাবে জানলো? এটাও কি মায়া বলেছে নাকি? আজকালকার জিম করা ছেলেমেয়েরা ব্ল্যাক কফি ছাড়া কিছু খায় না। আশা করি তুমিও খাও না। সিক্ত ইয়াসমিনের কথা শুনে কফির গ্লাস থেকে চোখ উঠিয়ে ইয়াসমিনের দিকে তাকালো। না মানে, তোমাকে তো দেখে মনে হয় না তুমি চিনি দুধ মেশানো কফি খাও, তাই আমাদের দুজনের জন্যই ব্ল্যাক কফি বানালাম। কিন্তু এখন দেখছি তুমি না খেয়ে তখন থেকে কি যেন ভেবেই যাচ্ছ। সিক্ত ইয়াসমিনের কথা শুনে মনে মনে বলল, সাংঘাতিক ব্যাপার স্যাপার, কিন্তু মুখে ভারিক্কি কণ্ঠে বলল, বিষয়টা তা না। একটু মাথা ব্যথা করছিল, আর এই সময় এটারই প্রয়োজন ছিল। কথা শেষ করে সিক্ত মুচকি হেসে কফির গ্লাসে চুমুক দিল। এদিকে ইয়াসমিনা বলতে লাগলো, সেটা প্রথমে দেখেই মনে হচ্ছিল কিছুক্ষণ আগে কোনো বিষয় নিয়ে প্রচণ্ড ভাবছিলে, তবে মাথায় প্রেশার দিচ্ছিলে বেশি, যে কারণে চোখে মুখে বিষয়গুলো ফুটে উঠেছিল। এই জন্যই ভাবলাম এই সময়ে তোমার জন্য এটাই বেশি প্রয়োজন। এই বয়সে চোখ আর ব্রেইনের এত তীক্ষ্ণতা সত্যিই অবাক করার বিষয়, যা সিক্তকে না চাইতেও কিছুটা হলেও অবাক করেছে। তবে সিক্ত ইয়াসমিনের কথাগুলোকে স্বাভাবিকভাবেই অন্য 10টা বৃদ্ধ মানুষ ভেবে গল্প আলাপ করতে লাগলো। সিক্ত মুচকি হেসে উত্তর দিল, থ্যাঙ্কস, ওয়েলকাম। তুমি আর মায়া কি একই ডিপার্টমেন্টের? না, আমি ফিজিক্স ডিপার্টমেন্টের। তাহলে মায়ের সাথে তোমার কিসের ডিপার্টমেন্টের রিলেটেড দরকার থাকতে পারে? সিক্ত এবার একটু বেশম খেলো, আর মনে মনে ভাবলো, শিক্ষিত নানি দাদি থাকলে এই এক সমস্যা। কিন্তু নিজেকে যথেষ্ট স্বাভাবিক রেখে বলতে লাগলো, আমি ফিজিক্স আর মায়া কেমিস্ট্রি। বিষয় আলাদা হলেও কেউ কাউকে ছাড়া সম্পূর্ণ নয়। ঘুরে ফিরে একজনকে আরেকজনের কাছে আসতেই হয়। ইয়াসমিনা সিক্তর কথা শোনার পর কি ভাবলো জানা নেই, তবে মুচকি হেসে সিক্তর উদ্দেশ্যে বলল, তোমার জটিল বিষয়টা বুঝতে পেরেছি। তো তোমার বাবা মা পরিবার সবাই কি তোমার সাথেই থাকে নাকি? আমি একাই, আমার বাবা মা নেই, ছোটবেলাতেই তারা। সরি। সিক্ত মুচকি হেসে বলল, ইটস ওকে। তুমি যেহেতু একাই, দ্যাটস মিন তোমার ভাই বোনও নেই, রাইট? হুম। তোমার আত্মীয় স্বজন কিংবা দেশের বাড়ি? বাবা মায়ের লাভ ম্যারেজ ছিল, তাই বিয়ের পর তাদের সব আত্মীয় স্বজন ছেড়ে অন্য শহরে চলে আসে। বড় হওয়ার পর আমি তাদের এই বিষয়ে জিজ্ঞেস করলে তারা এই বিষয়ে কখনো কিছু বলেনি। ও, তোমাকে দেখে তো মনে হয় অনার্সেই পড়ো। তো থার্ড ইয়ার নাকি ফোর্থ ইয়ার? জি, থার্ড ইয়ার। তো এবার ঈদে কি তাহলে এখানেই? সিক্ত তাচ্ছিল্যের হাসি হেসে বলল, হুম। বাবা মা চলে যাওয়ার পর আর জীবনে ঈদ নামক আনন্দ আসেনি। ইয়াসমিনা মুচকি হেসে বলল, তাহলে এবার না হয় আমাদের সাথেই আমাদের বাড়িতে চলো। এবারের ঈদ না হয় সবাই মিলেই করব। সিক্ত অবাক চোখে ইয়াসমিনার দিকে তাকাতেই তিনি বিস্তৃত শব্দহীন হাসি দিয়ে বললেন, আমি গতকাল বিকেলে এখানে এসেছি। আসার পর যা বুঝতে পারি, মায়া আর তুমি হয়তো নিশ্চিত কোথায় গিয়েছিলে। যদি আমার ধারণা ভুল না হয়, তবে আমার এখানে আসার উদ্দেশ্যও রয়েছে। মায়াকে এবার ঈদে আমাদের বাড়িতে নিয়ে যেতে চাচ্ছি। আর আমার মনে হয় মায়া তোমাকে তার বিষয়ে সব কিছু না হলেও অনেক কিছুই বলেছে। সিক্ত ভ্রু উঁচু করে বলল, হঠাৎ আপনার এমনটা মনে হওয়ার কারণ? ইয়াসমিনা আবারও মুচকি হেসে বলল, যেহেতু এখানে আসার পর প্রথমে আমার নাতনির মুখে তোমার নামটাই শুনেছি, আর বাকি তোমার কালকের দেওয়া গিফটগুলো দেখে ধারণা করা যায় আর কি। আমার নাতনি কিন্তু ভদ্রতার খাতিরে অনেক সময় সহজেই যার তার জিনিস নিলেও সেটা নিজের কাছে কখনো গচ্ছিত রাখে না।
আমার মনে হচ্ছে না তুমি সেই যা তা ব্যক্তির মাঝে পড়ো। সিক্ত মুচকি হেসে বলল, এরা তো আপনার নিতান্তই ভালো জানেন। হুম, তো কি যেন বলছিলাম? ও হ্যাঁ, ঈদের 2 দিন আগে আমরা বাড়িতে যাব। ঈদটাই মূল উদ্দেশ্য। এদিকে শুভ্রকেও নিয়ে যাওয়ার ইচ্ছে আছে। আর আমাদের বাড়িতে মানুষ, আমরা এই দুই একজন ছাড়া কেউ নেই। তুমি আমাদের সাথে আসলে খুব খুশি হব। আপনি যে বলেছেন এটাই যথেষ্ট, কিন্তু আমি আমার বাসায় একাই থাকি না। আমার সাথে আমার আরও 2জন ফ্রেন্ড থাকে। ওরাও ওদের কিছু পার্সোনাল কারণে ঈদ এখানেই করবে, তাই আমার যাওয়াটা সম্ভব হচ্ছে না। তোমার ফ্রেন্ডদের আপত্তি না থাকলে তারাও যেতে পারে। আমার তো কোনো আপত্তি নেই। বরং সবাই মিলে এবারের ঈদটা অন্যরকম হবে, কি বলো? সিক্ত ইয়াসমিনের কথায় অবাক হলো। মনে ভাবলো, উনিও মায়ার মতো 2 সত্তার অধিকারী। বাহিরটা দেখলে শক্ত খোলস, কিন্তু ভেতরের মনটা সত্যিই হয়তো অনেক সুন্দর। এদিকে সিক্ত ভাবলো, এই সুযোগে চৌধুরী বাড়িতে গিয়ে যদি কোনো রহস্য সমাধানের ক্লু পাওয়া যায়, তবে যেতে ক্ষতি কিসের? সিক্ত মুচকি হেসে বলল, ঠিক আছে, আমি ওদের সাথে এই বিষয়ে কথা বলবো। তবে তোমরা যে আমাদের সাথে যাবে, এটা যেন মায়া কিংবা অন্য কেউ না জানে। সিক্ত কিছুটা অবাক হলো। কারণটা কি জানতে পারি? কারণ মূলত মায়া, আমি ওকে সারপ্রাইজ দিতে চাই। এবারের ঈদ যেন সত্যিই খুব আনন্দদায়ক হয় ওর জন্য। তাই তোমাদের তো নেবই, সাথে ভাবছি সানায়া আর হিমাকেও নিয়ে যাব। শুনলাম ওরাও নাকি মায়ার ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে। ঠিক আছে, তাহলে ওরা যদি যেতে রাজি হয় তবে আমার কোনো সমস্যা নেই। আর মায়াকেও আমি এই ব্যাপারে কিছু বলবো না। দিদুন, তাহলে আমি এখন আসছি। পরে আবার একদিন এসে আড্ডা দেব। আগেই কোথায় যাচ্ছ? শুধু কফি দিয়েছি, আর কিছু খাবে না? না, এটাই যথেষ্ট। আর কফিটা তিতা হলেও কিন্তু আপনার কথার মিষ্টিতে কফিটাও মিষ্টি হয়ে গিয়েছে। হয়েছে, তুমিও দেখছি মায়ার মতো ড্রপ দিতে পারো। যাই হোক, আবার এসো একদিন, অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও হ্যাঁ, শুরুতে যে তোমাকে আপনি বলেছিলাম, তাতে হয়তো অবাক হতে পারো, তবে আমি সাধারণত ছোট বড় সকল অপরিচিতদের আপনি বলেই সম্বোধন করি। সিক্ত শুধু একটু মুচকি হেসে বাসা থেকে বের হয়ে আসলো। তবে সিক্ত চলে যাওয়ার পর ইয়াসমিনা যখন দরজা আটকিয়ে দিল, তখন সাথে সাথে সিক্ত একটা দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলতে লাগলো, মনে হচ্ছিল বিসিএস ভাইবা না, বরং জীবন মরণের ভাইবা দিচ্ছিলাম। পুরো সাংঘাতিক পরিবার। সিক্ত চলে যাওয়ার কিছুক্ষণ পর মায়া ঘুম থেকে জেগে উঠল। ঘুম থেকে উঠেই ঘড়ি দেখতেই তার মাথায় হাত। আজ এত দেরি হলো কিভাবে? পুরো 40 মিনিট বেশি ঘুমিয়েছে, অথচ তার ঘুমই ছাড়ছে না। তাড়াতাড়ি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নামাজ পড়ে ড্রয়িং রুমে চলে গেল। সেখানে গিয়ে কিচেনের দিকে তাকাতেই তার দিদুনকে দেখতে পেল। সকালের ব্রেকফাস্ট বানাচ্ছেন তিনি। মায়া তাড়াতাড়ি গিয়ে জিজ্ঞেস করলো, তুমি কেন এসব করতে গিয়েছো? আমাকে ডাকলেই তো হতো। আমি এখনো অক্ষম হইনি, তাছাড়া আমি থাকতে তোকে কেন ডাকতে যাব? মায়া চুপ করে গেল, কিন্তু প্রথম থেকেই সে আশেপাশে কি যেন দেখছিল। তাই জিজ্ঞাসা সূচক সুরে ইয়াসমিনাকে বলল, দিদুন, বাসায় কি কেউ এসেছিল? না তো, কেউ তো আসেনি। ইয়াসমিনা সত্যিটা বলতে চেয়েও আর বলল না। সত্যিই কেউ আসেনি? হঠাৎ তোর এমনটা মনে হওয়ার কারণ? না, কিছু না। আজকে একটু তাড়াতাড়ি ভার্সিটিতে যাব। তুমি একা একা থাকতে পারবে? আমি কি বাচ্চা নাকি? গত কয়েক বছর ধরে তো একাই আছি। তবে আজ আমি তোমার সাথে ভার্সিটি যাব। কোনো দরকার? তা না, তোমার খোঁজ খবর নিতে যাব। তোমার আবার কোনো সমস্যা হচ্ছে কি না? ঠিক আছে,
ও তোমাকে একটা জিনিস বলতে তো ভুলেই গিয়েছি। কি? হাবিব চাচ্চু, হাবিব শিকদারের কথা মনে আছে? আমাদের বাড়িতে যে থাকতো ওই হাবিব। ও তো সেই কবেই আমাদের ছেড়ে চলে গিয়েছে। হঠাৎ ওর কথা আসলো যে? হাবিব আঙ্কেল আমাদের ভার্সিটির প্রিন্সিপাল। ইয়াসমিনা আশ্চর্য হওয়ার ভঙ্গিতে বলল, কি বলো এইসব? ও এখানে? হুম। এরপর মায়া হাবিব শিকদারের সাথে সেই দিন হওয়া সব ঘটনা ইয়াসমিনাকে শোনাতে লাগলো। ইয়াসমিনা বিষয়টি জানার পর কিছুটা খুশিও হচ্ছিল, আবার হাবিবের প্রতি অভিমানও জমেছিল। হাবিবকে সে নিজের ছেলের মতোই দেখত, অথচ আজ সফল হওয়ার পর কখনো খোঁজও নিতে আসেনি। ঠিক আছে, আজ ভার্সিটিতে না হয় হাবিবের সাথে দেখা হয়ে যাবে, তবে আমি এখন জিমে যাচ্ছি। 1 ঘন্টা পর ফিরে এসে দুজনে মিলে ভার্সিটিতে যাব। ঠিক আছে, কিন্তু এই জিমে যাওয়া আবার কবে থেকে শুরু করেছো? বেশি দিন হয়নি, এই 1 মাস ধরে, কিন্তু প্রতিদিন যাওয়া হয় না। ভালো অভ্যাস, তুমি যাও, আমি বরং নাস্তা রেডি করছি, এসে দুজনে একসাথে খেয়ে নেব। মায়া রেডি হয়ে জিমের উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে পড়ল। সারাদিন একটু ব্যায়াম কিংবা শারীরিক পরিশ্রম না করলে কারো দিনই তেমন ভালো কাটে না, কিন্তু জিমে যাওয়া শুরু করার পর মায়া মনে হয় এই নিয়ে 1 সপ্তাহ জিমে যায়নি। তার সকালটা তার এই কাজ ওই কাজ করেই পার হয়ে যায়। এবার যেহেতু দিদুন আছে, তো এই কয়েকদিন হয়তো একটানা জিমে যাওয়া যেতেই পারে। আর এমনিতে মায়া বাসায় সকালবেলায় শুধু ইয়োগা করত। ইয়াসমিনা আর মায়া আজ একসাথেই ভার্সিটিতে এসেছে। প্রথমে হাবিবের সাথে নানা সৌজন্যমূলক কথাবার্তা, পরে তিনি খোঁজ নিয়েছিলেন শুভ্রর, কিন্তু আজ শুভ্র ভার্সিটিতে আসেনি। মায়া কয়েকবার ফোনও করেছিল, কিন্তু তাতে লাভ হয়নি। শুভ্র হয়তো কোনো কাজে আছে, এই ভেবে মায়া আর ফোন করেনি। এদিকে সিক্তর সাথে মায়ার দেখা সাক্ষাৎ হলেও সিক্ত হালকা কথাবার্তা ছাড়া তেমন কিছুই বলেনি। এদিকে আজ তিহানও ভার্সিটিতে আসেনি দেখে হিমার মন খারাপ, কোনো কিছুই তার ভালো লাগছে না। অন্যদিকে সানায়া তো এবার সাদাপের সাথে কোনো কথাই বলছে না। কাল রাতের ঝগড়াটা একটু বেশি হয়ে গিয়েছিল। সাদাপ নানা কৌশলে চেষ্টা করেও সানায়ার সাথে একটা কথাও বলতে পারেনি। ইয়াসমিনা মায়ার খোঁজ খবর নেওয়ার পর যখন শুভ্রর দেখা পেল না, তখন কিছুটা মন খারাপ করেই সকাল সকাল ভার্সিটি থেকে বাসায় চলে গিয়েছে। আজকের দিনটা খুব স্বাভাবিকভাবেই তাদের কেটে গেল। পরদিন সকালবেলায় শুভ্রকে মায়া ফোন করে বাসায় আসতে বলে, কারণ হিসেবে শুভ্রকে জানায় আজ তার বাসায় দুপুরের দাওয়াত, বোনের বাসায় দাওয়াত, তাই শুভ্র আর কোনো মানা করে না। কিন্তু মায়ার বাসায় গিয়ে যখন ইয়াসমিনাকে দেখে, তখন শুভ্র সত্যি চমকে গিয়েছিল। ইয়াসমিনা শুভ্রকে নিজের নাতি মনে দেখত। শুভ্রর অনেক পছন্দের ব্যক্তি ছিল ইয়াসমিনা, তাই হঠাৎ এত বছর পর দুজন দুজনকে দেখে আর নিজেদের আবেগ ধরে রাখতে পারেনি। সেই ছোট্ট শুভ্রর মতো এই ইয়াসমিনাকে জড়িয়ে ধরে কেঁদেছে। ইয়াসমিনারও ওই একই অবস্থা। এত বছর পর শুভ্র নানা গল্প আলাপ করলেও বরাবরের মতো সে তার বাবা মায়ের বিষয়টি ইয়াসমিনার কাছ থেকে এড়িয়ে গিয়েছে। ইয়াসমিনাও তা বুঝতে পেরে আর কিছু বলেনি। তবে ঈদের আগে যে তাদের সাথে বাড়িতে যেতে হবে, এই বাধ্যতামূলক করে দিয়েছে শুভ্রর জন্য। কয়েকবার মানা করলেও শুভ্র আর ইয়াসমিনের কথা ফেলতে না পেরে যেতে রাজি হয়ে যায়। এরপর 2 দিন বাদে সকালবেলায় হঠাৎ ইয়াসমিনার ফোনে একটা কল এলো।
এরপর ইয়াসমিনা প্রচণ্ড তাড়াহুড়ো করে ঢাকা ছেড়ে চৌধুরী বাড়ি চলে গেল। এর কারণ হিসেবে ছিল তাদের বাড়ির এক কাজের মহিলা অনেকটা অসুস্থ হয়ে মারা গিয়েছে। চৌধুরী বাড়িতে অনেক বছর ধরে কাজ করত বিধায় তিনি ইয়াসমিনার বিশ্বস্ত লোক ছিল। তাই তার মৃত্যুতে ইয়াসমিনার যাওয়াটা অনেক বাধ্যতামূলক। তার পরিবারের দায়িত্ব এখন চৌধুরী পরিবারকেই নিতে হবে। এটা কোনো বাধ্যতামূলক নিয়ম নয়, কিন্তু চৌধুরী পরিবার এই কাজ অনেক বছর ধরেই নিজ ইচ্ছাতেই করে আসছে। যেহেতু পরিস্থিতিটা ঠিক এরকম, তাই মায়াও আর কেন যেতে বাধা দেয়নি। তবে ইয়াসমিনা হয়তো ঈদের দুদিন আগে মায়া সহ সবাইকে তার চৌধুরী বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আসবে। ঈদ সবার জন্যই এক আনন্দময় একটা দিন। ঈদ সবার জীবনে এক পরম শান্তি আর রহমত নিয়ে আসে। পুরো মুসলিম বিশ্ব বছরের এই দুটো দিনের জন্য অপেক্ষা করে বসে থাকে। ঈদের বাকি আর 2 দিন। ইয়াসমিনা চৌধুরী আজ 11টায় ঢাকায় এসে মায়ার বাসায় পৌঁছিয়েছে। এদিকে মায়া তার যাবতীয় জিনিস সে গুছিয়ে নিয়ে নিয়েছে, অথচ এবার ঈদের কোনো জামাই তার কেনা হয়নি। ভেবেছে বাড়িতে যাওয়ার পর কিনে নিবে, হয়তো গতবারেরটা দিয়ে চালিয়ে নেবে। মায়া সব কিছু রেডি করে তার দিদুন সহ গাড়িতে বসে আছে। শুধু তারা দুজন নয়, বরং হিমা, সানায়া আর শুভ্র সবাই যে যার মতো ব্যাগ গুছিয়ে প্রথমে মায়ের বাসায় এসেছে, এরপর নিচে এসে গাড়িতে উঠেছে। ইয়াসমিনা চৌধুরী বাড়ি থেকে তাদের যে সবচেয়ে বড় গাড়িটা ছিল সেটাই নিয়ে এসেছে, আর আজকে সবাই তাতে করেই চৌধুরী বাড়িতে যাবে। আর ইয়াসমিনা গাড়ি নিজেই ড্রাইভ করে নিয়ে এসেছে। যদিও এগুলো তার জন্য ঠিক না, তবে তার ড্রাইভিংয়ের শখ ছেড়ে সে ছাড়তে নারাজ। গাড়িতে সিট সংখ্যা 8টা। সানায়া আর ইয়াসমিনা দুজনেই জানালার পাশের সিট ছাড়া বসতে পারে না, তাই গাড়ির দ্বিতীয় সারির সিটে সানায়া আর ইয়াসমিনার মধ্যে বসেছে মায়া, আর শুভ্র ড্রাইভিং সিটে, আর তার পাশে হিমা। ইয়াসমিনা যেহেতু একাই এত দূর থেকে ড্রাইভিং করে এসেছে, তাই এবার এতগুলো মানুষ নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা আর সে করেনি। তাই গাড়ি চালানোর দায়িত্বটা শুভ্রকেই দিয়েছে। এদিকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করায় শুভ্র গাড়ি থেকে বেরিয়ে আসলো। গাড়ির এক পাশে হেলান দিয়ে চোখে সানগ্লাস পরে বুকে হাত গুজে দাঁড়িয়ে রইল। পরনে তার বাদামি রঙের টি-শার্ট পরা। কিছুক্ষণ আশেপাশে তাকিয়ে থাকার পর ইয়াসমিনাকে জিজ্ঞেস করলো, দিদুন, আর কতক্ষণ ওয়েট করতে হবে? আমাদের সাথে আরও কে কে যাবে? কিছুই তো বলছো না। আর একটু ওয়েট করো, এসে পড়বে। এই নিয়ে শুভ্র, মায়া, সানায়া, হিমা সহ প্রত্যেকেই একবার না একবার করে জিজ্ঞেস করছে যে ইয়াসমিনা কাদের জন্য ওয়েট করছে। কিন্তু ইয়াসমিনা সেই কখন থেকেই বলে যাচ্ছে আর একটু ওয়েট করতে। এরই মাঝে ইয়াসমিনা মুচকি হেসে জানালা দিয়ে বাহিরে তাকিয়ে 3জন মানুষের উদ্দেশ্যে বলে উঠল, এই তো এসে পড়েছে। ইয়াসমিনার কথা অনুসারে সবাই তাকিয়ে দেখলো দূর থেকে সিক্ত সাদা পাড় তিহান আসছে। সবার হাতেই ছোটখাটো লাগেজ। সিক্তর গায়ে সাদা টি-শার্ট আর বাদামি রঙের জ্যাকেট। অন্যদিকে সাদা পাড় তিহানের গায়ে নীল আর ধূসর রঙের টি-শার্ট পরা, সাথে সবাই কালোয়ের জিন্সের প্যান্ট পরেছে। আবার সিক্ত চোখে সানগ্লাস আর তিহানের মুখে পড়া কালো মাস্ক। আর সাদাপের মুখে সেই এক অফুরন্ত হাসি যা সব সময় দেখতে পাওয়া যায়। এদিকে এই 3জনকে দেখে প্রত্যেকেই প্রচণ্ড অবাক হলো। সিক্ত তিহান আর সাদাবকে চৌধুরী বাড়িতে যাওয়ার বিষয়ে প্রথমে যখন বলে, তখন তারা দুজনেই এই বিষয়ে না করে দিলেও পরে রাজি হয়। আর এই বিষয়টি
ইয়াসমিনাকে জানিয়ে দেওয়ার ফলে সে বিষয়টি আগে থেকেই জানতো। কিন্তু এদিকে এই চারজনের কারো মাথাতেই ঢুকছে না ইয়াসমিনা সিক্তদের চিনল কিভাবে, নাকি এরা আগে থেকে পরিচিত। এই সময়ে শুভ্র কিছু বলতে চাইলেও ইয়াসমিনা বলল যেতে যেতে এই বিষয়ে কথা বলতে। শুভ্র আর কিছু বলল না। সিক্তরা গিয়ে নিজেদের লাগেজগুলো গাড়িতে রেখে বাড়ির পেছনের সিটে গিয়ে বসে পড়ল। শুভ্র গাড়িতে উঠে গাড়িটা স্টার্ট দিল। গাড়ি তার চলছে দ্রুত গতিতে। এমনিতেই রাস্তায় জ্যামের কারণে বিকেল হয়ে গিয়েছে। চৌধুরী বাড়িতে পৌঁছাতে রাত হয়ে যাবে নিশ্চিত। শুভ্র যত পারছে তত তাড়াতাড়ি গাড়ি চালাচ্ছে। শুধু চিন্তা একটাই, মাঝপথে যেন কোনো দুর্ঘটনার সৃষ্টি না হয়। এদিকে সিক্তদের তাদের সাথে যাওয়ার বিষয়টিও মাঝপথে ইয়াসমিনা সবাইকে বলেছে। শুভ্রর এই নিয়ে যেমন কোনো বিরক্তিও হয়নি, আবার সে খুশিও হয়নি। সাদাবকে সে আগে থেকেই একটা ভালো ছেলে হিসেবেই জানতো, তবে এতদিন সিক্তর সাথে থাকতো বিধায় তাকে বেশি একটা পছন্দ হতো না। অন্যদিকে তিহানকে সে আগে থেকে শুরু করে এখন পর্যন্ত অনেকবারই পছন্দ করে না। আর সিক্তর সাথে তাদের মাঝের সম্পর্কের ভেজালের বিষয়টি কিছুটা ক্লিয়ার হলেও কেন যেন শুভ্র আর সিক্ত দুজনেই না চাইতেই মন থেকে একে অপরকে ঠিক পছন্দ করে না। মূলত এতদিনের বাজে সম্পর্কের রেশটা এখনো তাদের মাঝে কাজ করছে। এই সম্পর্কে ঠিক হতে হয়তো আরো কিছুদিন লাগবে। গাড়ি চালাতে চালাতেই শুভ্র তার পাশে বসা হিমাকে একটু পর পর খেয়াল করছিল। তাই একটা সময় পর সে ভারী কণ্ঠে বলেই ফেলল, এই হিমালয়, তোর হয়েছেটা কি রে? সেই কখন থেকে দেখছি শুধু কেমন যেন উৎকোচ করছিস। আর আয়নাতে পেছনে এত কি দেখছিস? আর একটু পর তো বাড়িতেই যাব, সেখানে গিয়ে ইচ্ছে মতো বান্ধবীদের সাথে গল্প করিস। কয়েক ঘন্টা বান্ধবীদের সাথে কথা না বললে মরে যাবি না। হঠাৎ করেই শুভ্রর কাছ থেকে ভারী গলায় এত কিছু শোনার পর মেয়েটা সত্যিই ঘাবড়ে গিয়েছে। শুভ্রর কণ্ঠস্বর বেশি থাকায় সবাই এখন তার দিকেই তাকিয়ে আছে। তবে তার সবচেয়ে স্বস্তির বিষয়, শুভ্র ভাই ভেবেছে সে সানায়া আর মায়ার সাথে গল্প করার জন্য এমন করছে, অথচ আসল কারণ হলো তিহান যে তাদের সাথেও যাচ্ছে এটা ভেবেই খুশিতে মরে যাওয়ার উপক্রম হয়েছে তার। আর এই জন্যই বারবার আয়নায় একদম পেছনে বসা তিহানকে কিছুক্ষণ পর পর দেখছে। তবে এবার এই একই কাজ করার সাহস তার হবে না। শুভ্রকে সে যথেষ্ট ভয় পায়। অন্যদিকে সানায়া আর সাদাপের মান অভিমান সেই ঘটনার দুদিন পরেই শেষ হয়ে তাদের আবারও মিল হয়ে গিয়েছে। ওই ঘটনার পর সাদাপ এখন একটু ভেবেচিন্তে সানায়ার সাথে লাগতে যায়। রাজকুমারী রেগে গেলে আবার দুদিন কথা বলে না ভাবা যায়। আকাশের সূর্য প্রায় পুরোটাই ডুবে গিয়ে গাঢ় নীল হলুদার লাগের মিশ্রণে এক অপরূপ সৌন্দর্যে ফুটে উঠেছে। এর মাঝেই গাড়ি গিয়ে ঢুকলো চন্দ্রাপুর গ্রামে। পুরোপুরি গ্রাম বাংলার গ্রাম ভাবলে বিষয়টি ভুল হবে। জায়গাটি ঢাকা থেকে প্রায় অনেক দূরে, তবে ঢাকা বিভাগের মাঝেই অবস্থিত। আর জায়গাটা গ্রাম আর শহরের মাঝামাঝি এলাকায়, যে কারণে জায়গাটা সাধারণ গ্রামের চেয়েও অনেকটা উন্নত। আর এই এলাকারই এক বিলাসবহুল বাড়ির নাম হলো চৌধুরী বাড়ি। দেখতে দেখতে শুভ্র গাড়ি চালিয়ে চৌধুরী বাড়ির সামনে আসতেই বাড়ির মেইন গেট দুজন দারোয়ান খুলে দিল। বাড়িটা একদম আদিমকালের কারুকাজ কিংবা নকশা দিয়ে সাজানো নয়, বরং এটি দেখে
যে কেউ বলবে এই বাড়ি হলো শহরের সেই বিশাল বড়লোকদের ট্রিপ্লেক্স বাড়ি। তিহান আসতে আসতে কিছুক্ষণ আগে গাড়িতে ঘুমিয়ে পড়েছে, কিন্তু এদিকে সাদা পাড় সিক্ত কিছুটা অবাক হলো বাড়িটাকে দেখে। চৌধুরী বাড়ি বলে কথা, অথচ বাড়িতে দেখে মনে হচ্ছে এই যুগের। তারপর তারা দুজন ভাবলো সময় যেহেতু বদলায়, তবে চৌধুরীরা কেন তাদের পুরনো ঐতিহ্য ছেড়ে নতুনত্বের পেছনে ছুটবে না। এরপর গাড়ির জানালা দিয়ে আশেপাশে তাকিয়ে দেখলো বাড়িটা বিশাল বড় এক বাগানের মধ্যে অবস্থিত। আশেপাশে নানা ফুলের গাছ আর বর্তমান যুগের ডিজিটাল হরেক রকমের লাইট দিয়ে সাজানো। সব কিছু মিলে বাড়িটা সত্যিই চমৎকার। এরকম গ্রামের মধ্যে এমন বাড়ি সত্যিই অবাক করার মতো। তবে গ্রামটা কেমন সেটাই আর এই অন্ধকারে দেখা হলো না কারো। কালকে সময় পেলে পুরো গ্রামটা একবার ঘুরে দেখতে হবে। এরই মাঝে গাড়িটা বাড়ির দরজার সামনে গিয়ে থামলো। তারা সবাই গাড়ি থেকে নামার আগেই প্রায় 10-12 জন লোক ছুটে এলো গাড়ির কাছে। সবার শরীরে লাল কালো রঙের একই রকম পোশাক, দেখেই বোঝা যাচ্ছে এনারা চৌধুরী বাড়ির কাজের লোক। তারা সবাই গাড়ি থেকে নামার পর ইয়াসমিনা সবাইকে নিয়ে বাড়ির বিশাল বড় দরজার সামনে দাঁড়াতেই ওপাশ থেকে দরজা খুলে গেল। এরপর সবাই মিলে ভেতরে প্রবেশ করতে করতে তারা আশেপাশে তাকিয়ে দেখল পুরো কৃষের ও ঊর্ধ্বত্বের মতো কর্মচারী তাদের যাওয়ার পথে দুই পাশে লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে। তাদের মাঝে নারী এবং পুরুষ উভয়ই রয়েছে, তবে তাদের প্রত্যেকের মুখেই উজ্জ্বল হাসি বিরাজ করছে। এর কারণটা হয়তো মায়া। সবার নজর মায়ার দিকেই, আর মায়াও সবাইকে সৌজন্যমূলক হাসি দিয়ে সামনের দিকে এগুচ্ছে। সিক্ত বাড়িতে ঢোকার পর প্রয়োজনে অপ্রয়োজনে মোটামুটি সব কিছুই খেয়াল করছে। সবার প্রথমে ইয়াসমিনা, তার থেকে একটু পেছনে মায়া, আর তার পাশে সিক্ত, সানায়া, সাদাব আর হিমাপ তাদের পেছনে। আর একদম পেছনে পেছনে আসছে তিহান। বেচারা গাড়িতে ঘুমিয়েছিল, আর ঘুম ভাঙতেই একটু দেরি হয়ে গিয়েছে বিধায় এই অবস্থা। ইয়াসমিনা বাড়ির ভেতরে ঠিক সিঁড়ির কাছে গিয়ে দাঁড়িয়ে সকল কর্মচারীদের উদ্দেশ্যে বলল, বাড়ির মেহমানরা প্রত্যেকেই অনেক জার্নি করে এসেছে। সবার সাথে সাথে আমিও এখন ক্লান্ত। সবাইকে সবার রুম বুঝিয়ে দাও, আর আমার রুমটাও রেডি করে দাও। এরই মাঝেই একজন মহিলা কর্মচারী বলল, ম্যাম, আপনার রুম সহ সবার রুমই আগে থেকে ঠিক করে রাখা হয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনার জন্য কি ব্ল্যাক কফি এখনই পাঠাবো? এখনই পাঠিয়ে দাও। আর শোনো, মেহমানদের যদি কোনো কিছু প্রয়োজন হলে তারা যেন সেটা সাথে সাথে পায়, কোনো ভুল যেন না হয়। এরপর মায়াসহ সব মেহমানদের উদ্দেশ্যে মুচকি হেসে বলল, আমি সত্যিই অনেক ক্লান্ত, তবে তোমাদের কোনো সমস্যা হলে আমায় সাথে সাথে বলতে পারো। তাহলে আমি তো আমার রুমে যাচ্ছি। রাতের খাবার হয়তো খাওয়া হবে না, কারণ আমি এখন ঘুমিয়ে পড়ব। তবে সবাই কিন্তু রাতের খাবার ঠিক সময়ে খেয়ে যাবে। ইয়াসমিনার কথা মতো সবাই মাথা ধীরে এপাশ ওপাশ করে ঠিক আছে সূচক মত প্রকাশ করলো। ইয়াসমিনা তার রুমে চলে যাওয়ার পর বাড়ির কাজের লোকেরা তাদের প্রত্যেকের রুমগুলো দেখিয়ে দিয়ে তাদের রুমে নিজ নিজ ব্যাগ আর লাগেজগুলো রেখে দিয়ে আসলো। বাড়িটি অনেক বড় হওয়ার কাউকে আর একটা রুম শেয়ার করতে থাকতে হলো না। বাড়ির নিচতলার এক পাশের পুরোটাই কাজের লোকদের জন্য, আর বাকি বড় বড় 4টা রুমের একটা ইয়াসমিনা থাকে, আর বাকি 3টায় শুভ্র, হিমা আর তিহানের জন্য ব্যবস্থা করা হয়েছে। আর দ্বিতীয় তলায় সানায়া, সিক্ত আর সাদাফের জন্য ব্যবস্থা করা হয়েছে। তবে দ্বিতীয় তলায়
আরও দুটো রুম রয়েছে, যেটার একটা মায়ার বাবার। তবে সেই রুমটা শুধু প্রতিদিন একবার করে পরিষ্কার করা হয়, তবে সেখানে যে কাউকে ঢুকতে দেওয়া হয় না। দিনের অন্যান্য সময় তা বন্ধই থাকে। আর একদম উপরের তলা, অর্থাৎ তৃতীয় তলার পুরোটাই মায়ার জন্য। বাড়িটাকে ট্রিপ্লেক্স না বলে ডুপ্লেক্স বলা যেতে পারে, কারণ তৃতীয় তলায় চারপাশে বারান্দা যুক্ত পুরো বিশাল রুমটাই মায়ার। এই রুমটা মূলত মায়ার জন্যই তৈরি হয়েছে, তবে তার সাথে সাথে বাড়িটা ট্রিপ্লেক্সের মতো করে সাজানো হয়েছে। তাই দ্বিতীয় তলার অর্ধেকটাই ছাদের মতো, সাথে নানান গাছ আর বসার জায়গা দিয়ে সাজানো। আর তৃতীয় তলায় মায়ার সেই একটাই রুম। মূলত তৃতীয় তলার বারান্দায় যদি মায়া দাঁড়িয়ে থাকে, তবে তা দ্বিতীয় তলার ছাদ থেকে উপরের দিকে তাকালে যে কেউ তাকে দেখতে পাবে। বাড়িতে কে কোথায় থাকবে এই বিষয়ে ইয়াসমিনা কাজের লোকদের জানাতে ভুলে গিয়েছিল। আর গাড়িতে থাকার সময় ইয়াসমিনাকে এই বিষয়ে ফোন করে জিজ্ঞেস করা হলে সে বেখেয়ালির কারণে তাদের বলে ফেলে তারা যেন ইচ্ছেমতো রুমের ব্যবস্থাগুলো করে ফেলে। এদিকে কাজের লোকেরাও ইয়াসমিনা আর মায়ার রুমটা ঠিক রেখে বাকি ফাঁকা রুমগুলোতে সবার থাকার ব্যবস্থা করে ফেলে। এদিকে যেহেতু ইয়াসমিনা থাকার পরেই তার রুমে ঘুমাতে চলে গিয়েছে, তাই আর এই বিষয়ে তার খেয়াল করা সময় হয়নি। সবাই সবার রুমে একা একা শুয়ে আছে। কাজের লোক এসে খাবারের বিষয়ে জিজ্ঞেস করলে মায়া বলে দেয় খাবার খাওয়ার যেন সবার রুমে গিয়ে দেওয়া হয়, কারণ বিকেলের দিকে তারা হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে ফেলেছিল। আর তার দিদুন যদিও সবাইকে নিচে গিয়ে খেতে আসতে বলেছে, তবুও তার মনে হচ্ছে না এখন কারো নিচে গিয়ে খাওয়ার মতো এনার্জি আছে। এরপর রাত 8টায় সবার রুমে খাবার পাঠানো হলে মোটামুটি সবাই অল্প করেই রাতের খাবার খেয়ে নেয়। খাওয়া দাওয়া শেষে হিমা বসে বসে তার রুমে হেডফোন লাগিয়ে গান শুনছে আর মনে মনে ভাবছে এটা কোন জায়গায় এসে পড়লো সে। তার আশেপাশে রুমে তিহান তো আছে, কিন্তু অন্য পাশে আবার শুভ্র ভাইয়া, আবার তার পাশে দিদুন। এর চেয়ে তাকে মায়া আর সানায়ার সাথে থাকতে দিলেই তো ভালো হতো, তাহলে একটু গল্প গুজব করা যেত। এটা দিদুন কিভাবে থাকার ব্যবস্থা করেছে। অন্যদিকে সাদাপের পাশের রুমে সানায়া, দুজনের একে অপরের সাথে গল্প করার ইচ্ছে থাকলেও দুজনেই এখন নিজেদের রুমের ভেতরে বসে বসে ফোনে গল্প করছে বললে ভুল হবে। তারা এখন আক্ষেপ করছে তাদের রুম একই সাথে হওয়া সত্ত্বেও সামনাসামনি দেখে কথা বলতে পারছে না। তার কারণ তাদের রুমের সামনের রুমটাই সিক্তর। এই কয়েকদিন তাদের এই আক্ষেপ নিয়েই কাটাতে হবে। এদিকে আবার সিক্ত খাওয়া শেষ করে আর রুমে থাকেনি। দোতলার ছাদের গ্রিলের সাথে হেলান দিয়ে উপরের দিকে, অর্থাৎ মায়ার রুমের বারান্দার দিকে তাকিয়ে আছে। মায়ার রুমের লাইটগুলো জ্বলছে, তবে তার কোনো ছায়া নিশানাও নেই। সে ভাবল মায়া হয়তো ঘুমিয়ে পড়েছে, তবে সিক্ত সেখান থেকে চলে গেল না। চুপ করে সেখানেই বুকে হাত গুজে দাঁড়িয়ে রইল। এর কিছুক্ষণ পরেই হঠাৎ দেখল মায়া যাতে একটা কফির কাপ নিয়ে তার বারান্দায় এসে দাঁড়ালো। মায়া অন্যদিকে মুখ করে থাকায় প্রথমে সিক্তকে খেয়াল করেনি, কিন্তু সিক্ত প্রথম থেকেই সেই নির্বিকার চাহনিতে মায়া দেখে যাচ্ছিল। তার মাঝে কোনো হোলদোল নেই। প্রায় অনেকক্ষণ পর মায়া পাশে ঘুরে নিচের দিকে তাকাতেই সিক্তকে দেখতে পেল। সিক্তর এমনভাবে তাকিয়ে থাকার কোনো মানে খুঁজে পেল না। আবার এখান থেকে তার সাথে কথা বলা মানে অনেক জোরে আওয়াজের সৃষ্টি করা। শহরের হিসেবে এই সময়ে রাত না বললেও এমন এলাকায় রাত 8:30 মানে অনেক রাত। মায়া কিছু
ভেবে না পেয়ে কিছুক্ষণ এভাবেই সিক্তর দিকে এক নজরে তাকিয়ে তার হাবভাব বোঝার চেষ্টা করলো, কিন্তু সিক্তর মাঝে কোনো প্রশ্নই নেই। সেই কখন থেকেই মায়ার দিকে একই ভঙ্গিমায় তাকিয়ে আছেই। যেহেতু এত দূর থেকে কথা বলাটা ঠিক হবে না, তাই মায়া তার হাতে থাকা কফির গ্লাসটাকে সিক্তর দিকে ইশারা করিয়ে তাকে বোঝালো সে কফি খাবে কিনা। কিন্তু সিক্ত তার ইশারা বুঝতে পেরেই একটা মুচকি হাসি দিয়ে এরপর তার ডান হাত মুঠো করে মুখের কাছে এনে ধরে শব্দহীন হাসিতে মেতে উঠল। মায়া বুঝতে পারল না এতে হাসির কি আছে। সিক্ত তার হাসি থামিয়ে আবারও একইভাবে মায়াকে দেখতে লাগলো। মায়া এবার তার জামার পকেটে থাকা ফোনটা হাতে নিয়ে সিক্তকে মেসেজ করলো, ঘুমাননি কেন? সিক্তর ফোনের নোটিফিকেশন পেয়ে মায়ার দিকে তাকিয়ে থাকা অবস্থাতেই মুচকি হেসে তার পকেট থেকে ফোন বের করে মেসেজ সিন করে রিপ্লাই দিল, ঘুম আসছে না। এবার মায়া মেসেজ সিন করে বলল, তাহলে আমি ঘুমাই, গুড নাইট। সিক্ত বাঁকা হেসে রিপ্লাই করলো, ওকে। মায়া আর সেখানে না দাঁড়িয়ে তার রুমে চলে গেল ঘুমানোর উদ্দেশ্য তার ঘুম থাকলেও এখন তার ঘুম আসবে না নিশ্চিত। এইমাত্রই এত স্ট্রং কফি খেলে তার ঘুম আসবে না। তেতো কফি তার দিদুনও খায়, তবে সে এতটা কড়া না। আবার কফিতে তার ঘুমেরও কোনো সমস্যা হয় না, কারণ সে তার ঘুমানোর জন্য ঘুমের ওষুধ খায়। মায়া তার রুমের ভেতরের লাইট অফ করে বেডে বসে আছে। মোবাইল চালিয়ে টাইম পাস করার তার তেমন কোনো অভ্যাসে নেই। তার রুমের বুক শেলফে রাখা পুরনো একটা বই নিয়ে বেডে হেলান দিয়ে ল্যাম্প লাইটের আলোয় বইটা পড়ছিল। এরই মাঝে হঠাৎ মায়ার দরজায় কেউ নক করলো। দরজায় শুধু একবারও নক করা হলো। মায়া বিছানা থেকে উঠে এসে রুমের লাইট না জ্বালিয়েই শুধু ফোনের ফ্ল্যাশ লাইট অন করে বলল, কে? মায়া কোনো সাড়া শব্দ না পেয়ে আবারও বলল, কে? মায়ার কেন যেন মনে হচ্ছে দরজার ওপাশে সিক্ত আছে, কিন্তু অন্য কেউ থাকতে পারে ভেবে নাম উল্লেখ করে ডাকলো না। মায়া এবার একটানে দরজাটা খুলে ফেলল আর দেখলো বারান্দার সবগুলো লাইট বন্ধ আর তার সামনে কেউ নেই। মায়া রুম থেকে বের হয়ে একপাশে লাইট দিয়ে খোঁজার জন্য আসতেই তার মনে হলো এইমাত্র তার অন্য পাশ থেকে কেউ একজন তার পেছন দিয়ে তার রুমে ঢুকে পড়েছে। মায়া তাড়াহুড়ো করে রুমে ঢুকতেই হঠাৎ পেছন থেকে দরজা লাগিয়ে দেওয়া হলো। মায়া দরজা বন্ধ হওয়ার শব্দে পেছনে ফিরতেই ফোনের আলোয় দরজার পেছনে বুকে হাত গুজে থাকা সিক্তকে দেখতে পেল। এরই মাঝে সিক্ত তার রুমের লাইটগুলো অন করে দিয়েছে। মায়া কিছুটা বিরক্তি আর জিজ্ঞাসার সূচকভাবে বলল, এসবের মানে কি মিস্টার সিক্ত? সিক্ত মায়ার উত্তর না দিয়ে তার বেডের ওপর এক লাফে এক হাতের ভরে আধশোয়া করে শুয়ে পড়ল। এরপর মায়ার বইটার পেজগুলো উলট পালট করতে করতে মায়ার দিকে তাকিয়ে বলল, ঘুম আসছে না, চলো গল্প করব। সো ফ্রেন্ডস, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।